বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ চোখে দেখলে মনে হয় হয়তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যখন সেই ঘটনার গভীরে প্রবেশ করা যায় তখনই বোঝা যায় এর পেছনে কত বড় ষড়যন্ত্রের জাল বিস্তৃত। শরীফ ওসমান হাদির কাণ্ড ঠিক সেরকম একটি ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে এখন সারা দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ জানতে চাইছে কে পেছনে, কেন এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য আসছে না, কেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ছে। সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন আটকে যেতে পারে এমন একটা আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। এটা কোনো সাধারণ কথা না। একটা কাণ্ডকে কেন্দ্র করে একটা দেশের জাতীয় নির্বাচন প্রভাবিত হতে পারে, এই বিষয়টা নিয়ে ভাবলে অবাক হতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে। রাজনীতি একদম 360 ডিগ্রি ঘুরে যাওয়ার সব রকম আলামত দেখা যাচ্ছে। শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যাবে না, এই কথাটা এখন সবার মুখে মুখে। তার রক্ত কথা বলবে, শহীদ ওসমান হাদি বাংলাদেশে কিছু একটা ঘটাবে, এই বিশ্বাস এখন লক্ষ লক্ষ মানুষের মনে গেঁথে গেছে। এটা এমন না যে শুধু জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, দোয়া করেছে, কান্নাকাটি করছে, আর ঘটনা সেখানেই শেষ। না, ঘটনা সেখানে শেষ না। এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করতে যাচ্ছে। তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা একটা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর এই শক্তি এখন সরকারকে চাপে ফেলে দিয়েছে। ওসমান হাদির রক্ত রাজনীতিতে কথা বলতে শুরু করেছে। সেই কথা বলা এখন স্পষ্ট হয়ে উঠেছে, এমনকি নির্বাচন আটকে যাওয়ার প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ হয়তো ভাবতে পারে যে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি এবং আওয়ামী লীগ, তাহলে শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে নির্বাচন আটকানোর চেষ্টা করলে তো তাদের মিশনই সফল হয়ে যাবে। কিন্তু বিষয়টা আসলে এতটাও সোজা না। এখানে অনেক গভীর হিসাব নিকাশ আছে যা সাধারণ মানুষের চোখে ধরাই পড়ে না। ইনকিলাব মঞ্চ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দৃশ্যপটে এসেছে। ইনকিলাব মঞ্চের নিষ্ক্রিয়তা নিয়ে অনেকেই প্রশ্ন করছিল। মানুষ জানতে চাইছিল তারা কি করছে, কেন তারা চুপ করে আছে। জানাজার সময় লক্ষ লক্ষ মানুষের সামনে কেন তারা সুস্পষ্ট কর্মসূচি ঘোষণা করল না, কেন তারা দাফনের পর শাহবাগে কোনো কর্মসূচি দিল না। এক এক সময় এক এক কথা বলা হচ্ছে। 24 ঘন্টার মধ্যে এই করব সেই করব বলা হচ্ছিল, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো কিছুই হচ্ছে না। এই সব কথাবার্তার কোনো তালও ঠিক ছিল না। অনেকে বলছিলেন কেউ না কেউ ইনকিলাব মঞ্চকে আটকে ধরে আছে, তোমরা কর্মসূচি দিও না, এটা বলো না, সেটা বলো না, এভাবে কেউ তাদেরকে নিয়ন্ত্রণ করছে। ইনকিলাব মঞ্চকে কেউ বুদ্ধি দিচ্ছে 24 ঘন্টা অপেক্ষা করো, কেউ বুদ্ধি দিচ্ছে 48 ঘন্টা অপেক্ষা করো, কেউ বলছে শাহবাগে সংবাদ সম্মেলন করো বিকালে, কেউ বলছে না সকালে করো। এভাবে একটা বিভ্রান্তির মধ্যে ইনকিলাব মঞ্চ ছিল। এই ইনকিলাব মঞ্চকে নিয়েও একটা নাটক চলছিল বলে অনেকেই মনে করছিলেন। কিন্তু সেসব জল্পনা কল্পনার অবসান ঘটল যখন ইনকিলাব মঞ্চ তাদের স্বকীয়তায় ফিরে এলো। শরীফ ওসমান হাদির চেতনাকে ধারণ করে তারা যে সংবাদ সম্মেলন করল এবং যে ঘোষণা দিল, সেটা বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এটা একদম রাজনীতি ঘুরে যাওয়ার মতো একটা ঘটনা। তারা স্পষ্ট করে বলে দিয়েছে, নির্বাচনের আগে শরীফ ওসমান হাদি বিচার নিশ্চিত করতে হবে। এই শর্ত পূরণ না হলে কোনো নির্বাচন হবে না। রাজধানী ঢাকার শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সজীব আবদুল্লাহ আল জাবের এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, শরীফ ওসমান হাদি কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না বলে অন্তর্বর্তী সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখানে একটা বিষয় পরিষ্কার করে বুঝতে হবে, ইনকিলাব মঞ্চ মানে কিন্তু এখন বাংলাদেশের জনতা। এটা এমন না যে ইনকিলাব মঞ্চ নির্বাচন চায় না, এই ধারণা সম্পূর্ণ ভুল হবে। ওসমান হাদির অনুসারীরা নির্বাচন চায় না, এটাও ঠিক না। তাহলে বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে, ওসমান হাদির অনুসারীরা এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এই ঘটনা সাগররুনির ঘটনায় রূপান্তরিত হতে পারে। এই আশঙ্কায় তাদেরকে এই অবস্থানটা নিতে বাধ্য করছে। সাগররুনি হত্যাকাণ্ডের কথা মনে আছে নিশ্চয়ই। সে হত্যা হয়েছিল অনেক বছর আগে। আজ পর্যন্ত সে বিচার হয়নি, কোনো অপরাধীকে শাস্তিও দেওয়া হয়নি। চার্জশিটের তারিখ একবার দুবার শতবার বদলেছে, কিন্তু ন্যায় বিচার আসেনি। সে একই পরিণতি হতে পারে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডেরও। এই আশঙ্কা থেকে ইনকিলাব মঞ্চ তাদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু কেন এই আশঙ্কা? কেন মানুষ মনে করছে এই ঘটনার বিচার হবে না? এর পেছনে কিছু কারণ আছে যা অত্যন্ত উদ্বেগজনক। প্রথমত, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ক্লু পাওয়া যাচ্ছে না বলে জানানো হচ্ছে। দ্বিতীয়ত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বিচার করবেন এই ঘোষণা দিতে পারছেন না। তৃতীয়ত, স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে আসার সাহসও করছেন না। চতুর্থত, এই বিষয়ে সংবাদ সম্মেলন করছে পুলিশের কিছু সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা। এই চারটা বিষয় একসাথে মিলিয়ে দেখলে কি বোঝা যায়?
এর মানে হলো এখানে এমন কোনো শক্তি জড়িত থাকতে পারে যার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি প্রধান উপদেষ্টাও স্পষ্ট কথা বলতে পারছেন না, ঠিক সেই সাগররুনি হত্যাকাণ্ডের মতো। সেখানেও এমন শক্তি জড়িত ছিল যাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারোরই ছিল না। আজও সেই হত্যার বিচার করা হয়নি। যেহেতু বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাটছে, বিচারের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত গ্যারান্টেড হচ্ছে না রাষ্ট্রের পক্ষ থেকে। কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না, তারা স্পষ্ট করে বলতেই পারছেন না কি হবে, কি করা হবে। সবকিছু অস্পষ্ট ধোঁয়াশায় ঢাকা। এই পরিস্থিতিতে সরকার চাইতে পারে যেহেতু বিচার করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেহেতু কোনো রকম নির্বাচন দিয়ে তারা চলে যাবে। তারপর বিচারের দায়ভার পড়বে যারা ক্ষমতায় আসবে তাদের উপরে। সেই নতুন সরকারও একইভাবে শতবার চার্জশিটের তারিখ বদলাবে, বিচার আর হবে না। সাগররুনি হত্যার মতোই সবকিছু থমকে থাকবে। এরকম একটা চিন্তাভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে বলেই অনেকেই মনে করছেন। সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসার পেছনে কি কারণ থাকতে পারে? স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে আসছেন না কেন? প্রধান উপদেষ্টাও কোনো গ্যারান্টি দিচ্ছেন না কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে অনেক অস্বস্তিকর সম্ভাবনার মুখোমুখি হতে হয়। যদি সত্যি গোয়েন্দা সংস্থার কোনো অংশ এই সাথে জড়িত থেকে থাকে, তাহলে তাদের বিচার করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ তাদের বিচার করতে গেলে নির্বাচনের প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে, পুরো প্রশাসনিক কাঠামোতে একটা টানাপোড়েন তৈরি হতে পারে, সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এইসব জটিলতার কথা ভেবেই হয়তো সরকার চুপ করে আছে। কিন্তু ইনকিলাব মঞ্চ এই চুপ থাকাকে মেনে নিতে রাজি না। তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে নির্বাচন নিয়ে চলে যাবেন, বিচার করবেন না, এটা হবে না। আপনাকে বিচার করতে হবে, সে যে ওয়াকার হোক আর যেই হোক। এই অবস্থা থেকে তারা কখনোই সরবে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, ইনকিলাব মঞ্চ যে নির্বাচনের আগে বিচার চাইছে এর মানে এই নয় যে তারা নির্বাচন চায় না। অবশ্যই যথাসময়ে তারা নির্বাচন চায়, কিন্তু সমস্যা হলো নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি সরকার বিচার করা থেকে বিরত থাকতে চায়, সেটা তারা মেনে নেবে না। অতএব ইনকিলাব মঞ্চ শর্তের বেড়াজালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটকে দিয়েছে। এখন ইউনূস বাধ্য হবেন এই শরীফ ওসমান হাদির হত্যায় জড়িত কারা তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে, অথবা হোক অন্য কোনো গোয়েন্দা সংস্থা। সাগররুনি হত্যার মতো চুপ থাকা যাবে না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলছেন, আপনি বলেছেন আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য জানাজার ময়দানে আপনি বলেননি এই হত্যাচারের ব্যাপারে আপনি কি করবেন। কেন বলেননি? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন প্রধান উপদেষ্টা বিচারের বিষয়ে কিছু বললেন না? কেন তিনি স্পষ্ট কোনো অবস্থান নিলেন না? এত বড় একটা কাণ্ড হলো, লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হলো, সে সময় হত্যার বিচারের জন্য তিনি কি কি পদক্ষেপ নেবেন সেটা তার মুখ থেকে শোনাই গেল না। জাবের আরও বলেছেন, আপনার যে অসহায়ত্ব আমরা সেটা দেখতে পেয়েছি, সেটা কিসের জন্য আমরা জানতে চাই। আপনাকে কে অসহায় করে দিল সেটা জানতে চাই। এই প্রশ্নগুলো আসলে সে অন্ধকার জায়গাটার দিকে আঙুল তুলে দিয়েছে, যেখানে কেউ তাকাতেই চায় না। কে সেই শক্তি যে প্রধান উপদেষ্টাকে অসহায় করে দিয়েছে? কে সেই মহাশক্তি যার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলতে পারছে না? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো জানা যাবে কে শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে।